আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সোমবার নেওয়া হবে আদালতে। অন্তর্বর্তী সরকার বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে মন্তব্য। ইরানের ফোর্দো সহ 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করতে ইরান পার্লামেন্টে অনুমোদন। জ্বালানি তেল, হাটের রিংয়ের কর কমিয়ে জাতীয় বাজেট পাস। আইন বাতিল হলেও রিটার্ন দাখিলের সময় বাড়তি কর দিয়ে সাদা করা যাবে কালো টাকা। শেষ দিনে ইসিতে এনসিপি সহ বিভিন্ন দলের নিবন্ধন আবেদন। বর্তমান কমিশন নিয়ে জাতীয় নাগরিক পার্টির আপত্তি। এবং ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 90তম জন্মদিন সোমবার। তরুণদের আরও বেশি বই পড়তে গুণী সমাজচিন্তকের তাগিদ। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আগের সরকারগুলো নিজেদের স্বার্থে বিচার বিভাগকে ব্যবহার করলেও অন্তর্বর্তী সরকার স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। বিচার বিভাগ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন জাতিকে ঐক্যবদ্ধ করেছে। মোস্তফা মালিকের রিপোর্ট। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে যেতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা আমাদের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে। জাতি ঐক্যবদ্ধ হয়েছে। জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, এমন সুযোগ আর কখনো আসবে না। এই সুযোগ হারাতে দেয়া যাবে না। প্রধান উপদেষ্টা বলেন, সবাই বিচার বিভাগকে ব্যবহার করেছে, তবে বর্তমান সরকার বিচার বিভাগকে নিরপেক্ষ রাখতেই প্রতিজ্ঞাবদ্ধ। আগের সরকারগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বিচার বিভাগকে। এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার 54 বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল, তা পূরণ করাই এখন সরকারের মূল লক্ষ্য। বিচার বিভাগের আলাদা সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ। প্রধান উপদেষ্টা বলেন, দেশ পরিবর্তনের এটা বড় সুযোগ। কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে ইরান ইরাক যুদ্ধ প্রসঙ্গ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে না এলে আরও বড় ধরনের হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাকে জঘন্য উল্লেখ করে সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার ইরানের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হামলার পর বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সুলতান আহিমের রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাত এড়াতে বৃহস্পতিবার ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে দুদিন না পেরোতেই স্থানীয় সময় রোববার ভোরে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাডার ফাঁকি দিতে সক্ষম B-2 স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে বাংকার বাস্টার নামে পরিচিত বোমা হামলা চালানো হয়েছে। ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্রে ফেলা হয়েছে 6টি বাংকার বাস্টার। এক একটি বোমার ওজন 13,000 কেজি। জাতির উদ্দেশ্যে ভাষণে হামলা সফল হয়েছে বলে জানান ট্রাম্প। বোমা মেরে 3টি পারমাণবিক স্থাপনা নিশ্চিহ্ন করে দেওয়ার দাবি করেছেন তিনি। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. ইরানকে শান্তির পথে আসতে হবে, না হয় মর্মান্তিক পরিণতির মুখে পড়তে হবে, এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। হামলার পর টেলিফোনে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আশ্রয়কেন্দ্র থেকে বাসায় ফেরা এখন নিরাপদ উল্লেখ করে জনগণকে জানিয়েছে ইসরায়েল। পশ্চিম ইরানে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরান, তবে তাদের দাবি স্থাপনাগুলো আগেই খালি করা হয়েছে। পারস্য উপসাগরে মার্কিন রণতরীতে হামলা ও গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানে মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিন্দা জানিয়েছেন কিউবা ও ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশ। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো। সুলতানা হিমু, চ্যানেল আই। যাওয়া যাক অন্যান্য সংবাদে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-2026 অর্থ বছরের জাতীয় বাজেট পাশ করা হয়েছে। বড় কোনো পরিবর্তন ছাড়াই 7,90,000 কোটি টাকার বাজেট পাশ করা হলো। বাজেট পাশ করে সচিবালয়ের সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, চমক না থাকলেও চ্যালেঞ্জ আছে। ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো পথ খুব দোষের নয় বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশা। প্রস্তাবিত বাজেটে অল্প কয়েকটি পরিবর্তন এনে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে কিছু ক্ষেত্রে কর কমানো হয়েছে, বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা খরচ। মূল্যস্ফীতি কমিয়ে 6.50 করার লক্ষ্য ঠিক করা হয়েছে, আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 5.50%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের কর 15 থেকে কমিয়ে 10% করা হয়েছে। কমানো হয়েছে সম্পত্তি হস্তান্তর কর। নতুন সময়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট বাস্তবায়ন সহজ নয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, পুরনো পথ যে খুব দোষের তা নয়। আমরা যে একটা বিশেষ সময় যে চ্যালেঞ্জগুলির জন্য আসছি, সে বাজেট করা খুব সহজ না। অনেকে বলছে অর্থনীতিবিদরা, এটা করা ভালো ছিল, ওইটা করলে আরো ভালো হতো। উনি পুরনো পথে চলেছেন। পুরনো পথে চলার একটা ইসে আছে। পুরনো পথ থেকে আস্তে আস্তে হাইওয়ে হয়, গ্রামের মেঠো পথ কিন্তু হাইওয়ে হয়। অতএব পুরনো পথ চললে যে খুব দোষের তেমন না। কালো টাকা সাদা করার আইন বাতিল করা হয়েছে, তবে রিটার্ন দাখিলের সময় বাড়তি কর দিয়ে টাকা সাদা করা যাবে। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে, আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার না, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। কমানো হয়েছে আমদানি করা পরিশোধিত জ্বালানি তেল, হার্টের রিং, চোখের লেন্স সহ কয়েকটি পণ্যের মূল্য সংযোজন কর বা ভ্যাট। হার্টের রিং এবং চোখের লেন্স এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল, এটা এবার গত জানুয়ারিতে 7.5% নিয়ে গেছে সবার জন্য। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। জাতীয় নির্বাচনের জন্য বাজেটে রাখা হয়েছে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ। সামরিক নিরাপত্তা ব্যয় কৌশলগত কারণে বাজেটে উল্লেখ করা হয়নি বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। শেষ দিনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদন জমার তোড়জোড় ছিল নির্বাচন কমিশনে। নতুন দল হিসেবে আবেদন করেছে ছাত্রদের দল, জাতীয় নাগরিক পার্টি,
আম জনগণ পার্টি, জনতা পার্টি বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল। নিবন্ধন পাওয়ার বিষয়ে প্রত্যাশার কথা জানিয়ে দলগুলোর নেতারা বলেছেন নতুন ধারার রাজনীতি করতে চান তারা, তবে ইসির পুনর্গঠন চেয়েছে এনসিপি। নাজিব বেগের রিপোর্ট। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গত 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারির পর 20 এপ্রিল পর্যন্ত ইসিতে আবেদন করে 65টি দল। পরে আবেদনের সময়সীমা বাড়ানো হয় 22 জুন পর্যন্ত। শেষ দিনে নিবন্ধন আবেদন জমা দেওয়ার হিড়িক দেখা যায় নির্বাচন কমিশনে। বিভিন্ন দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে আবেদন জমা দেন। নিবন্ধন পাওয়া নিয়ে প্রত্যাশার কথা জানায় দলগুলো। বর্তমানে যে প্রচলিত বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী আমরা জমা দিয়েছি এবং আমরা আশা করি আমরা রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন আমরা পাবো। আজকে সমস্ত কিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে যেভাবে চেয়েছেন সেভাবে এগুলো আমরা জমা দিতে সক্ষম হয়েছি। বিকেল 4টায় আবেদন জমা দিতে ইসিতে যান জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। দলটি শাপলা প্রতীক বরাদ্দ চেয়েছে, তবে বর্তমান কমিশন নিয়ে আপত্তির কথা জানান দলের নেতারা। আশা করি এর মধ্য দিয়েই অতি দ্রুত সত্বর আমরা নিবন্ধন পাবো এবং নিবন্ধনের মাধ্যমেই আমরা আগামীতে কার্যকর সংসদে সরকারি দল হিসাবে এবং সরকার গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে নতুন একটি ব্যবস্থা এসেছে, আমরা মনে করি জনগণের দাবির প্রেক্ষিতে ইসিও পুনর্গঠন হবে। আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠনের কথা বলেন তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি জানিয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র। বিএনপি মহাসচিবের সঙ্গে ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এর বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডন বৈঠকে নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় উন্নয়ন সহযোগী সব দেশ তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে। রাহুল রায় রিপোর্ট। ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন চার্জ ডি অ্যাফেয়ার্স সকাল 10টার দিকে আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রায় 1.5 ঘণ্টার বৈঠক হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে, সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ। সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে খুব দ্রুতই সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। এটা ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, তারেক রহমান সাহেবও বলেছেন, এটার সমাধান আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। কারণ ঐক্যমত যে বিষয়গুলোতে হবে তার বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। কারণ তার বাইরে যেতে গেলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। বাকি বিষয়গুলো যেগুলো তার বাইরে থাকবে, প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে বা আগামী নির্বাচনে তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে জনগণ সিদ্ধান্ত দেবে। তারুণ্যের রাষ্ট্রচিন্তার প্ল্যাটফর্ম থেকে শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণদের সঙ্গে সিনিয়ররাও অংশ নেন আলোচনায়। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এক ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন আর কত বছর মেয়াদে ক্ষমতায় থাকবেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি। দলগুলোর সমঝোতায় পৌঁছাতে পারেনি 1972-এর সংবিধানের 4 মূলনীতির বিষয়েও। বামপন্থী দলগুলো বলছে যে ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, রাষ্ট্রের সেই মূলনীতির বাইরে গিয়ে ঐকমত্য মানবেন না তারা। জানাতুল বাকি একার রিপোর্ট। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের 5ম দিনের আলোচনা। এদিনের আলোচনায় মূলত প্রধানমন্ত্রীর মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির গঠনতন্ত্র এবং সংবিধানের মূলনীতির অমীমাংসিত বিষয় নিয়ে
আলোচনা করে দলগুলো, তবে ঐক্যমতে পৌঁছানো যায়নি। বিএনপি বলছে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদের সাথে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি ও উচ্চকক্ষ গঠন করতে গিয়ে রাষ্ট্রের হাত পা বাঁধার পরিস্থিতি তৈরি হবে। যদি হাউসে এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে, কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। জামাত, এনসিপি ও সমমনা ইসলামী দলগুলো এক ব্যক্তির প্রধানমন্ত্রীত্বের মেয়াদ 10 বছর এবং সংবিধানের মূলনীতির প্রশ্নে 72-এর সংবিধান পরিবর্তনে একই অবস্থানে। সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই তিনটিকে তারা সংবিধানের মূলনীতির এখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। যে 72-এর সংবিধানে যে মূলনীতি করা হয়েছিল, এটা আসলে বাংলাদেশের আর্থসামাজিক ধর্মীয় বাস্তবতা সঠিক নয়। 1972-এর সংবিধানের 4টি মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। এই 4 নীতি বাদ দিলে সংবিধান সংস্কারে কোনো ঐক্যমত্য হবে না বলে জানিয়েছে সিপিবি সহ সমমনা বাম দলগুলো। এবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই দলগুলোর পক্ষ থেকে বলেছি, এই 4 মূলনীতির প্রশ্নে আমরা অনড়, এইখানে হাত দেওয়া যাবে না। জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে বুধবার উল্লেখিত ইস্যুতে আবারও আলোচনা হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে 10 বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে। রাজনৈতিক দলগুলোর নিজেদের সাথে আলোচনার স্বার্থে 2 দিন বৈঠক মুলতবি রেখেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে উত্তরার বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিএনপির মামলায় আসামির তালিকায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, 12 নির্বাচন কমিশনার সহ পুলিশের সাবেক 4 আইজি এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল রয়েছেন। ওই মামলায় সাবেক 5 সেনা কর্মকর্তাও আসামি। এনামুল কবির রূপমের রিপোর্ট। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন খান রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। এর কয়েক ঘন্টার মধ্যেই উত্তরার বাসা থেকে কিছু ব্যক্তি আটক করে পুলিশে দেয় মামলার 9 নম্বর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। পরে তাকে মিন্টো রোড ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিএনপির দায়ের করা মামলায় আসামি সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর মোবারক, আবু হানিফ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, শাহনওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাহাদত হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব, আলমগীর হোসেন, আনিসুর রহমান। আসামির তালিকায় আরও আছেন 4 সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদ, জাবেদ পাটোয়ারি ও AKM শহীদুল হক, গোয়েন্দা সংস্থা DGFI এর সাবেক প্রধান, NSI এর সাবেক প্রধান ও SBর সাবেক প্রধান। আছেন সাবেক DIG সৈয়দ নুরুল ইসলাম। মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করে নির্বাচনগুলোতে ছদ্মবেশ ধারণ, নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি দান, নির্বাচনে অবৈধ অর্থ প্রদান, নির্বাচন সংক্রান্ত খরচের হিসাব না রাখার অভিযোগ আনা হয়েছে। রাতে আটক নিয়ে কথা বলেন ডিবির ভারপ্রাপ্ত প্রধান। সেটা তার নিজের বাসা এবং সেখান থেকে স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে দেয়। শারীরিক অবস্থা ভালো। আমাদের এখানে আসার পর আমরা যেটা করি যে প্রাথমিক অবস্থায় আমাদের MI থাকে, MI-কে দিয়ে আমরা যে প্রাথমিক যে চেক আপগুলা অর্থাৎ তার প্রেশার, তার পালস বিভিন্ন কিছু করি। এটা করার পর্যায়ে আমরা শারীরিক অবস্থা তার সুস্থ পেয়েছি, ভালো পেয়েছি। সোমবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ঢাকার CMM আদালতে পাঠাবে পুলিশ। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন পুলিশের সাবেক আইজি AKM শহীদুল হক আর পুলিশের খাতায় পলাতক হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ। সৌদিতে রাষ্ট্রদূত থাকা অবস্থায় পালিয়ে গেছেন আরেক সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। পুলিশের তথ্য, ভারতে পালিয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও SB প্রধান মনিরুল ইসলাম। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেখলেন এনামুল কবির রূপমের রিপোর্ট।
চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানির দিন 29 জুন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে সাবেক ডিএমপি হাবিবুর রহমান ছাড়াও আসামি করা হয়েছে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। মামলায় গ্রেপ্তার 4 আসামি, পলাতক 4 জন। অভিযোগ আমলে নেওয়ার পর পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পলাতকরা হাজির না হয় এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দিতে প্রসিকিউশন আবেদন জানালে আদেশ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী আদেশ দেন, অর্থাৎ হচ্ছে যে সমস্ত আসামি পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই বলে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়। পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। পরবর্তী তারিখ 29 জুন চার্জ হিয়ারিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী রবিবার 8 জন আসামি, 4 জন পলাতক, 4 জন হাজির আছেন, তাদের লইয়ার হয়েছে। অভিযোগ গঠনের পর আইনি পদক্ষেপ কি হবে সে সম্পর্কে জানায় প্রসিকিউশন। আইনটা হচ্ছে চার্জ হিয়ারিং হওয়ার পর, চার্জ হিয়ারিং অর্ডার হওয়ার পর ডিফেন্সকে প্রস্তুতির জন্য 21 দিন সময়। এই আইনের ব্যত্যয় হবে না। 21 দিন আছে এবং 21 দিনই পাবে। চার্জ হিয়ারিং তো হয় না, ওই মিনিমাম ওটা দিতেই হবে। আর চার্জ হিয়ারিং এই কগনিজেন্স হওয়ার পরে চার্জ হিয়ারিং এর পর্যন্ত এইখানে রিজনেবল টাইম। এর আগে 21 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সরকারের সঙ্গে রাগ দেখানোর সময় চলে এসেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সিপিডির আলোচনায় তিনি বলেন, সরকারের আচরণ দেখে মনে হয় তারা কুম্ভকর্ণের নতুন রূপ ধরেছেন। সবার কথা শোনে কিন্তু কাজ করে না। বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, 9 মাসে শুধু বড় বড় কথাই শোনা গেছে, 1 টাকার বিনিয়োগ আসেনি। রিজভিনা হাউজের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-26 অর্থ বছরের বাজেট পেশের দিনে লেকচার হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের বাজেট সংলাপ। রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন আলোচনায়। মূল প্রবন্ধে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটে জুলাই আন্দোলনের স্পিরিট একেবারে অনুপস্থিত। আপনারা কি আন্ধা না কানা, আপনারা কি দেখতেছেন না প্রতিনিয়ত আমরা বেকারত্বের হাত বাড়ছে, ফ্যাক্টরিগুলা লে অফে যাচ্ছে? কেন আমরা উটপাখির মতো আচরণ করছি বারবার? এগুলো হচ্ছে রিয়ালিটি, বাস্তব। আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ীদের সাথে সারা দিন রাত থাকি এবং আপনাদেরকে বলি, আপনারা যে বাজেট করছেন আপনারা কিছুর উপরে তো ডিপেন্ড করে করেছেন, সে উৎসটা তো আজকে আপনার বিকল হয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর আসা সরকার সংস্কারের কথা বলে সময় নষ্ট করছে, কিন্তু কোনো কাজ করছে না বলে সমালোচনা করেন আলোচকরা। একটু ওনারা রাগ করে যেতে পারেন, তারপরে I feel that আমাদের রেগে যাওয়ার সময় হয়েছে অ্যাকচুয়ালি, এবং অযৌক্তিক রাগ নয়। আমি বলি এটাকে পবিত্র রাগ, যে রাগের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হয়। ওই রেগে যাওয়ার মুহূর্ত হয়েছে। বক্তারা বলেন, দেশে অনিশ্চয়তা থাকলে বিনিয়োগ আসবে না, অর্থনীতিও স্থিতিশীল হবে না। যেই সরকারটির কোনো নিশ্চয়তা থাকে না এবং যে সরকারটি ইনডেফিনিট পিরিয়ডের দিকে যায়, সেই সরকার কখনোই বাণিজ্য, ব্যবসা, অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না। বাজেটের সমালোচনা করে আলোচকরা বলেন, এর চেয়ে চ্যাট জিপিটি ভালো বাজেট দিতে পারবে। বাংলাদেশটাকে আমরা একটা সাগরে ফেলছি কিনা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এর আগে সেনাবাহিনী প্রধান তরুণ নৌ কর্মকর্তাদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে
বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন, কারণ বিএনএতে দীর্ঘ 3 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ। এই জন্য তোমাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। লেখক ও সমাজচিন্তক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 90তম জন্মদিন সোমবার। দিনটিকে ঘিরে চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে অংশ নেন সর্বজন শ্রদ্ধেয় এই গুণী। চ্যানেল আইকে তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য ভালো দিক নির্দেশনা প্রয়োজন। তরুণরা আরও বেশি বই পড়ারও তাগিদ দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ওবায়দুর রশিদের পর বরেণ্য শিক্ষক, চিন্তাবিদ ও লেখক ইমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী জ্ঞানচর্চার প্রসার ও মানবিক সমাজ বিনির্মাণে স্বপ্নবান এক মহান ব্যক্তিত্ব। 90তম জন্মদিনে তাকে সম্মান জানায় চ্যানেল আই। এই গুণীকে স্বাগত জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চ্যানেল আইয়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠান তারকা কথনের বিশেষ পর্বে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে অভ্যর্থনা জানিয়ে বিশিষ্ট সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা 40টি বইয়ের সংকলন তাঁর হাতে তুলে দেওয়া হয়। চ্যানেল আইয়ের জন্য আজকে এটা খুবই আনন্দের। আপনার শুভেচ্ছা 90তম জন্মদিন। আমি জানি আজকে সারাদিন আপনি নানানভাবে ব্যস্ত থাকবেন, অনেক বিশিষ্ট জনরা আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য আসবে হয়তো, কিন্তু চ্যানেল আইকে যে আপনি সময় দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভাবি যে আপনি চ্যানেল আই পরিবারের একজন। আমাদের জন্য সত্যিকারই আলোক পত্রিকা। আপনি আরো বেঁচে থাকুন, আরো সচল থাকুন এবং আমাদেরকে আলোকিত করুন। চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকার দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। নতুন প্রজন্ম তো ওই পথের নির্দেশ পাচ্ছে না, মানে তাদের সামনে তো কোনো পথের নির্দেশ নাই। জ্ঞানের চর্চা কিন্তু কমে গেছে, খুবই কমে গেছে, এবং জ্ঞানের চর্চা না করলে তো তরুণ প্রজন্ম নতুন পথের সন্ধান পাবে না। তারা তো পুরনো পথের দিয়েই চলবে, তারা নতুন চিন্তা পাবে না, তারা দেশের সমস্যা বুঝতে পারবে না। সেই জন্য জ্ঞানানুশীলনের উপরে খুব গুরুত্ব দেওয়া দরকার, এবং এই জ্ঞানানুশীলন কেবল যে শিক্ষা প্রতিষ্ঠানে হবে তা না, এটা সাংস্কৃতিকভাবে করতে হবে। গণমাধ্যমকে জনগণের পক্ষে স্বাধীনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ইমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে আই স্পোর্টস। শুরুতেই থাকছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে গল থেকে কলম্বোয় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের অনুশীলন না থাকায় ফুরফুরে মেজাজে রয়েছেন অধিনায়ক নাজবুল শান্ত টিম টাইগার্স। পরিবার নিয়ে আসা তাইজুল সহ স্কোয়াডে থাকা অনেকেই ব্যক্তি উদ্যোগে ঘুরে বেরিয়েছেন কলম্বোর বিভিন্ন দর্শনীয় স্থানে। 25শে জুন কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে হবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট। এই মাঠে মুশফিক ছাড়া কারোরই টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। উইকেট দেখে টিম কম্বিনেশন সাজানো সহ একাদশেও পরিবর্তন আসবে কোচ ফিল সিমন্সের টাইগার দলের। এই ম্যাচ দিয়েই আবারও মাঠে ফিরবেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ের রোমাঞ্চ ছড়িয়েও গল টেস্টে হোস্টদের সঙ্গে ড্র করায় এবার কলম্বোতে জয়ের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগে সোম এবং মঙ্গলবার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেবে টাইগাররা। এবার অন্যান্য সংবাদ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয় রাজুক উত্তরা মডেল কলেজের বেস্ট অব দ্য বেস্ট অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি অনুষ্ঠানে 48 জন কৃতি শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। আয়োজনে সভাপতিত্ব করেন রাজুক উত্তরা মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা।
আজকে প্রিপারেশন করার বয়স আছে নাকি? তা আমরা তাকে সেখানে দিয়ে দিলাম, তাই নাকি? কারা কারা করে মানে মেধা, সোমা, রোমা, কেমন পাগলেই ভাবি, শুধু আপনার ছেলেকেই দেখলাম না। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। গাজায় আরো 2 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় উদ্বেগ। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিবুলিয়া ফেরিঘাট এলাকায় 756 কোটি টাকা ব্যয়ে ইকো কন্টেইনার পোর্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিকেলে শিবুলিয়া এলাকায় ড্রেজার ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা সহ মুন্সিগঞ্জের স্থানীয় প্রশাসনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় আরও ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য এবং আমি মনে করি এখানে যখনই একটা পোর্ট হবে, এটা মুন্সিগঞ্জের লোকের জন্য, মুন্সিগঞ্জের মানুষের, আশেপাশের মানুষের জন্য একটা বড় যজ্ঞ হবে। একই সাথে বাইরের থেকে তো লোকজন আসতে পারে, পোর্ট এরিয়ার বাইরে যতটুকু যা করা দরকার আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ঠিকানা 18 কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পড়বে এমন ভাবার কোনো কারণ নেই। মৌলভীবাজারে এম সাইফুর রহমান জেলা স্টেডিয়ামে সদর উপজেলা বিএনপির সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি নেতা বদরুল আলমের সভাপতিত্বে এই সভা হয়। নেতৃত্বে আগামী বাংলাদেশ সুন্দর এবং সাবলীল এবং একটি সুশাসনের বাংলাদেশ, যেখানে মানুষ গুম হবে না, যেখানে পাখির মতো মানুষকে গুলি করে মারা হবে না, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে যে কেউ স্বইচ্ছায় যে কোনো ধরনের পেশাকে গ্রহণ করতে পারবে, মানুষ শান্তিতে নির্বিঘ্নে তার আবাসস্থলে থাকতে পারবে, কোনো অবস্থাতেই আইনের ব্যত্যয় ঘটবে না। প্লাস্টিক ব্যবহার বর্জন করি, দূষণ ও প্লাস্টিক মুক্ত সবুজ ক্যাম্পাস গড়ি প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সায়মা হক বিদিশা, অধ্যাপক ডক্টর আব্দুল সালাম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকরামুল হক, অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে তরুণদের কার্যকর অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ এবং আমাদের অস্তিত্ব এক সূত্রে গাঁথা। প্লাস্টিক দূষণটা নিয়ে আমরা খুব ভালো এখনো করতে পারিনি, কিন্তু অনবরত কিছু না কিছু কাজ করে যাচ্ছে। আমাদের সামাজিক সম্পৃক্ততা এবং যেটাকে আমরা একটু সহজভাবে বলি কমিউনিটি আউটরিচ, এটি আর একটু বাড়ানোর প্রয়োজন আছে। এই সুধা বাংলায় মাটি কামড়ে লেগে থাকা পরিবেশ বিষয়ক কাজে এটি হবে আমাদের প্রধান পরিচায়ক, এবং আমরা ঠিক এভাবেই এই কাজটি করতে চাই। বাংলাদেশে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত সময় বনাঞ্চল হ্রাস পেয়েছে 5.41% হারে, তবে কৃত্রিম বনায়ন বেড়েছে 27.36%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ ECDS প্রকল্পের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ECDS এর প্রকল্প পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন খান। প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত প্রবাসীদের জুলাই প্রবাসী যোদ্ধা স্বীকৃতি সহ 4 দফা দাবি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি করেছে সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে ফেরত পাঠানো প্রবাসীরা।
সকালে রাজধানীর বাংলা মোটর থেকে মার্চ টু যমুনা কর্মসূচি দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যান তারা। আন্দোলনকারীরা বলেছেন, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের 4 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সাথে প্রধান উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধিদের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। একই স্থানে অবস্থান নিয়েছেন ইআরপিপি আউটসোর্সিং কর্মীরা। চাকুরি স্থায়ীকরণ এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলছেন, 5 মাস ধরে বেতন ভাতা দেয়া হচ্ছে না তাদের। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গাজায় আরও অন্তত 202 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া প্রায় 3 লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, এই সময়ে 1000-এর বেশি বাড়িঘর ধ্বংস করা হয়েছে। আশ্রয়হীনদের ঠেলে দেওয়া হয়েছে গাজা শহরের দিকে, যেখানে প্রয়োজনীয় অবকাঠামো বা আশ্রয়ের কোনো সুযোগ নেই। ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানগুলোতে পৌঁছতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে গাজা কর্তৃপক্ষ। আই স্ক্রিন, সাংস্কৃতিক সংবাদ। কানাডার টরন্টোয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরীর অনন্য সঙ্গীত সন্ধ্যা হয়েছে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডা আয়োজিত জীবনে আমার যত আনন্দ শিরোনামে এই আয়োজন করা হয়। রবীন্দ্রসঙ্গীতের চর্চা ও প্রজন্মে তা ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে ছিলেন সংগঠনের সভাপতি চিত্রা সরকার, রাশেদা মুনির, চিন্ময় কর, রূপতরু শর্মা ও অন্যরা। জানাবো কৃষি সংবাদ। ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে চিংড়ির রেণু শিকার। এই কাজে শুধু প্রাপ্তবয়স্ক জেলেরাই নয়, শিশুরাও জড়িয়ে পড়েছে। এতে নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর। পানি শূন্য হয়ে পড়েছে কয়েক হাজার গভীর নলকূপ। সুপেয় ও গৃহস্থালির কাজে পানির সংকটে দুর্ভোগে চর ফ্যাশনের মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি দখল, দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা সংকটের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা ব্যাংক পিএলসি, বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 76 পয়েন্ট কমে 4677 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এদিন হাত বদল হয়েছে 397টি কোম্পানির 271 কোটি 70 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 33 কোটি 30 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 16টির, কমেছে 365টির এবং অপরিবর্তিত রয়েছে 16টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেওয়ার। আর বিরতির পরে জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। আবাসন সমস্যার সমাধান সহ 5 দফা দাবি আদায় 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অধ্যক্ষের সঙ্গে 1.5 ঘন্টা আলোচনা শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টাকে ঝুঁকিপূর্ণ হল পরিদর্শনের আহ্বান জানান শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম বলেছেন, শিক্ষার্থীরা একদিনের মধ্যে সমাধান চায়, যেটা বাস্তবতা বিবর্জিত। রিয়াজ ইসলামের রিপোর্ট।
অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে 22 জুন দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এখানে যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় রিলেটেড, গণপূর্ত মন্ত্রণালয় রিলেটেড, এই দুই মন্ত্রণালয়কে এখানে আসা প্রয়োজন। সবগুলো দাবি যদি পূরণ হয় তখনই আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব, তার আগে আমরা হল ছাড়ব না। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন নিয়ে কর্তৃপক্ষের কোনো সুস্পষ্ট অগ্রগতি নেই। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ছাত্রদের অসহযোগিতার কারণে অ্যালটমেন্ট সম্ভব হচ্ছে না জানিয়ে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলতে চায় না কলেজ প্রশাসন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। দ্রুত ছাত্রাবাসের বাজেট পাস, নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা সহ 5 দফা দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কারিগরি শিক্ষার প্রসারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কর্মশালা করেছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অ্যাসেট প্রজেক্টের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যাসেট প্রজেক্টের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মীর জাহিদ হাসান। সভাপতিত্ব করেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নেহারঞ্জন দাস। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জায়েদ আহমেদ চৌধুরী। গাইবান্ধায় বিএনপি নেতার বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় করা মামলায় তদন্ত বন্ধ হয়ে আছে। সন্ত্রাসীদের আরও হামলার আশঙ্কায় আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছেন না বিএনপির নেতারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চৌধুরীর মৃত্যুর পর বিগত ফ্যাসিস্ট সরকারের নানা রোষানলে পড়ে পরিবারটি। একই আঙ্গিনায় বসবাস করা অন্য 2 ভাইয়ের পরিবারও বিপাকে পড়ে। বিভিন্ন হয়রানির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারটি 5 আগস্টের পরে যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই তাদেরকে উচ্ছেদ করতে হামলা চালায় সন্ত্রাসীরা। আগুন দেয়া হয় বসত বাড়িতে। আমার একটা ছোট ভাই বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিল, সে মারা গেছে। বাড়ি ঘরে আগুন দিয়েছে এবং আমাদেরকে প্রায় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে জীবন নাশ করতে চায়। মানে একেবারেই নিরাপত্তাহীনতায় আসছি। তাদের কিছু ছোট ছেলেপেলে আছে যারা এলাকায় কিশোর গ্যাংয়ের মতো বা বাজারে তারা কিশোর গ্যাংয়ের মতো একটা তাদের সিন্ডিকেট তারা রাখার চেষ্টা করে। হঠাৎ করে আমার এখানে এমন ভাবে হাত 3-4 জায়গায় ভাঙি দিয়ে এখন এই জায়গাটা আমার অপারেশন করি কোনো রকমে ঠিক হয়েছে। আমি কোনো হাতে কোনো শক্তি পাই না। এলাকাবাসী আগুন নেভালেও ততক্ষণে পুড়ে যায় একটি ঘর। ওই ঘটনায় মামলা হলেও আগায়নি পুলিশের তদন্ত। আমরা আইনগত যতটুকু সহায়তা দেওয়ার আমরা অবশ্যই দিচ্ছি। বাড়িঘরে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই মামলাটা কি পর্যায়ে আছে? এটা আন্ডার ইনভেস্টিগেশন, এখনো তদন্তাধীন আছে। এটা এখনো কিছু আমাদের এক্সপার্ট ওপিনিয়ন কিছু আসেনি এখনো। এক্সপার্ট ওপিনিয়নগুলো আসলে আমরা মামলাটি পুলিশ প্রতিবেদন দাখিল করব। বিএনপি নেতার পরিবারের অভিযোগ, সন্ত্রাসীরা সারাক্ষণ বাড়ির আশপাশে অবস্থান করায় আতঙ্কের মুখে আছে পরিবারটি। এনামুল কবির রূপম, চ্যানেল আই। প্রিয় দর্শক, এনামুল কবির রূপমের রিপোর্টটির সাথে সাথেই নিয়ে নিচ্ছি আরও একবার কিছুক্ষণের বিরতি। আর বিরতির পরে যা থাকছে, প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। হাওড়ে নয়, জেলা সদরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শহরের পুরাতন বাস স্টেশনে সুবিপ্রবির ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের প্রচার সভায় বক্তারা বলেন, হাওড়ে বিশ্ববিদ্যালয়ে করা হলে বোরো ধান উৎপাদন ব্যাহত হবে, সেই সাথে ক্ষতিগ্রস্ত হবে প্রাকৃতিক পরিবেশ ও হাওড়ের জীববৈচিত্র্য। উন্নয়নের নামে হাওড়ের প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। এ পর্যায়ে জানাবো খেলার খবর।
প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সোমবার নেওয়া হবে আদালতে। অন্তর্বর্তী সরকার বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে মন্তব্য। ইরানের ফোর্দো সহ 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করতে ইরান পার্লামেন্টে অনুমোদন। জ্বালানি তেল হাটের রিংয়ে কর কমিয়ে জাতীয় বাজেট পাস, আইন বাতিল হলেও রিটার্নের দাখিলের সময় বাড়তি কর দিয়ে সাদা করা যাবে কালো টাকা। শেষ দিনে ইসিতে এনসিপি সহ বিভিন্ন দলের নিবন্ধন আবেদন, বর্তমান কমিশন নিয়ে জাতীয় নাগরিক পার্টির আপত্তি। এবং এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 90তম জন্মদিন সোমবার, তরুণদের আরও বেশি বই পড়তে গুণী সমাজচিন্তকের তাগিদ। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।